মাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সকালবেলা 8টা কি 9টা। হরিহরির পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসি, গোটা কত কড়ি। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়েছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়েছে। খান কতক খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলোর লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও এক পাশে পিঁজরা পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলোকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুঁইয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, উহু। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল, আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই যা না শিগগিরি করে, মার আসতে এখন ঢের দেরি, খাড় কাচতে গিয়েছে, শিগগিরি যা। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্ন স্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলি খাবি দিদি? অতগুলি বুঝি হলো? এই তো ভারী বেশি, যা। আচ্ছা নে, আর 2খানা। বা, দেখতে বেশ হইছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একটা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি, মাঝে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। তবে থাকগে যাক, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে,
দুপুরের রোদে তলায় জড়ে পড়ে। দুর্গাদের বাড়ির চারদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন। তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশের এভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নেই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয়নি। সামনের দিকে রোয়াক ভাঙ্গা, ফাটলে বন, বিছুটির ও কালমেঘ গাছের বন গজাইয়াছে। ঘরের দোর জানালার কপাট সব ভাঙ্গা। নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল। দুর্গা, ও দুর্গা! দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নেই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নেই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালিমালাটা এক টান মারিয়া বেরেন্ডা কোচার বেড়ার পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে ঘাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটা ভেঙে 2খানা করা নেই। কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেদে বেড়াচ্ছেন। সে বাদর কোথায়? অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাবজির হতে দেও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাইফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পাচ্ছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা নেই মা? অপু খাইতে খাইতে বলিল, চিবুনো যায় না, আম খেয়ে দাঁত টকে। দুর্গা ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্থপথে বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞাসা করো না, আমি এই তো এখন কাঁঠাল তোলায় দাঁড়িয়ে। তুমি যখন ডাকলে তখন তো। স্বর্ণগোয়ালিনী গায়ে দুধিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা, ডেকে সারা হলো কমলে বাছুর। এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতেপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা হাতার পিঠে দুম করিয়া নির্ঘাতে কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাদর? পরে মুখ ভেঙ্গাইয়া কহিল, আম খেয়ে তার টকি গিয়েছে, আবার কোনো দিন আম দেব, খেয়েও ছাই দেব। এই ওবেলায় পটলিদের কাকরতুলির আম কুড়িয়ে এনে জারাবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। দেব তোমায়, খেয়েও এখন। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে।
জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমুচ্ছে। দুর্গা বুঝি? সে সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চৈত্র মাসের রোদ্দুরে। ফের দেখো না, এই জ্বরে পড়ল বলে। অত বড় মেয়ে, বলে বোঝাবো কত? কথা শোনে না কানে নেয়। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘরায় তাগাদার জন্য গেছিলাম, বুঝলে? একজন লোক, খুব মাতব্বর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক, আমায় দেখে দণ্ডবত করে বললে, দাদা ঠাকুর, আমায় চিনতে পাচ্ছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বললে, আপনার কর্তা থাকতে তখন তখন পুজো আচ্চায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক। এবার আমি বাড়ি শুদ্ধ মন্তর নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি, আপনিই কেন মন্তরটা দেন না? তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে, বুঝলে? সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল। বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর। কি জাত? হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ্গো। তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব। আমি আবার কাকে বলতে যাব? তা হোক গে সদ্গো, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে। ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর দেয়। আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে শেষ ঠাকুরন বললে, বৌমা, আমি বন্ধক ছাড়া টাকা ধার দিইনি, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম। আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধাবষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই। বাছা আমার তাই পরে হাসি মুখে নিচে নিচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই। আর একটা কথা ওরা বলেছিল, বুঝলে? বলেছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই। গায়ে 1 ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি। পয়সার তো অভাব নেই। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা। ভদ্র লোকেরই হয়ে পড়েছে হাভাত চৌভাত। আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল। এক্ষুনি? তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এই গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তক্ষুনি কি রাজি হতে আছে? ছোট লোক, ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখেই উঠেছে। ওতে খেলো হয়ে যেতে হয়। তা নয়, দেখি একবার চুপি চুপি মজুমদার মশাইয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওঠ বললেই কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না। দেখি পরামর্শ করে কীরকম দাঁড়ায়। এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিল এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে।
আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠালতলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলি শুকনো রডা ফলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলো গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3, 4, 24টা হইল। পরে সে 2-3টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলি তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে। ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গুঁড়োতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তোমরা আর কোন কোন গল্প সম্পর্কে জানতে বা শুনতে চাও তা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। ধন্যবাদ।